আমরা যাচ্ছি করাইল বস্তিতে। এখানে আপনারা জানেন যে ঠিক মাগরিবের নামাজের আগে পরশুদিন নাকি জি জি আগুন লেগে প্রায় 2000 ঘর পড়ে গেছে। আমার সাথে আছে ফিরোজ, মনে হচ্ছে আরও বেশি, 2000 বেশি হবে। ফিরোজের ঘর বাড়ি সহ তার হার্ডওয়্যারের ব্যবসা ছিল, তার ক্যাশ টাকাও ছিল, হার্ডওয়্যার দোকান চেঞ্জ করবে সেই টাকাও রাখছিল, মানে প্রচুর টাকা। আপনার হ্যাঁ আমার 10-12-13 লাখ টাকা, 1 লাখ লোকের আমার 13 লাখ টাকা শেষ, মানে ওনার 12-13 বছরের 12-13 লাখ টাকা 15 শেষ। বছরের যা কামাই আসলো সব শেষ, 15 বছরের 12-13 লাখ টাকা শেষ, সব শেষ। জীবনে যা কামাইছি সব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সবাই যাচ্ছে। সরকারের একটা বিরাট বড় সাপোর্ট এখানে দরকার। সরকার নিশ্চয় এটা তদন্ত করে বের করবে কার কত ক্ষতি হয়েছে। বিশেষ করে ঘরবাড়ি তো করতেই হবে, সেই সাথে ফার্নিচারও করতে হবে। সরকার তো মানুষের বিপদে সরকার যদি পাশে না থাকে তো এই রাষ্ট্রের সরকারটা দরকার কি? সরকারের তো কোনো দরকার নাই, সরকারের তো আমরা বেতন দেই। এই দেশের জনগণ সরকারের এমপি, মন্ত্রী, উপদেষ্টা সবাইকে বেতন দেয় এবং তারা জনগণের ট্যাক্সের টাকা চলে। সরকারের দায়িত্ব হবে এই ধরনের দুর্বিপাকে পাশে থাকা, যাদের ঘর পুড়েছে তাদের ঘর করে দেওয়া। সরকারের কোনো লোককে এ পর্যন্ত ভিজিট করেছে বলে আপনার মনে হয়? মনে হয় না। বিভিন্ন দলের থেকে নাম লেখা নিতে আসছে, সরকার কোনো ভিজিট করে নাই, জিনিসও পায়নি এই পর্যন্ত পায়নি। না পাওয়া তো পরে কথা, সরকারের লোকজনকে ভিজিট আসে নাই, দেখে নাই। না আছে আছে আছে, সরকারি লোক নাকি আমরা জানি না, মানে বিভিন্ন পার্টির রাজনৈতিক দলে আছে। আমি দেখতেছি এনজিও সংস্থার লোক বেশি, এনজিও সংস্থার লোক আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসতেছে। ভিডিও করতেছে, এই তুই আমরা কোনো সহযোগিতা পাই না। ঠিক আছে, এটা তো দূর দূরান্তের মানুষ দেখবে, সরকারের কর্তৃপক্ষ দেখবে, ভিডিও তো করবেই, কিন্তু মানুষের একটা ঠিকানা এই দেখছেন না, ঢাকার মধ্যে যে একটা সাগর, গুলশানের পাশে একটা মহাসমুদ্র, এটাকে সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে, দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে করাইল দ্বীপ। আপনারা কেউ দয়া করে এটাকে করাইল বস্তি বলবেন না, এটা হচ্ছে করাইল দ্বীপ, আদর্শনগর উপদ্বীপ। এখানে বস্তি বলা মানে বিশেষ ছোট করে দেখা হয়, বস্তি মানে বাস্তুহারারা থাকে, কিন্তু আসলে এদেশের গরিব বড়লোক ধনী চাচি, হ্যালো, কথা কম কাজ বেশি, গরিব বড়লোক ধনী কেউ কোনো আলাদা না, সবাই এক, সবাইকেই রুটি রোজগার করতে হয়, সবাইকে কষ্ট করতে হয় এবং সংসার চালাতে হয়। অতএব মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই বলে আমরা মনে করি। আমরা যাচ্ছি নৌকায় করে সেই করাইল বস্তি দেখতে। আপনারা যারা করাইল বস্তি বলেন, দয়া করে করাইল আদর্শনগর দ্বীপ বলবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন করাইল বস্তি, আমরা বলতে চাই করাইল দ্বীপ, এবং এটাকে আদর্শনগর একটি নাম আছে। জি, এখানে ফিরোজের কতগুলো বাড়ি পড়ছে এখানে ঘর? জি স্যার, এখানে 2000-এর বেশি বাড়িঘর পড়ছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পর্যন্ত আমরা কোনো সরকারি কিছু বুঝি না, বিভিন্ন পার্টির নাম লেখা নিচ্ছে, ভিডিও কথা আছে, খাবার অনেক রে। আমি শুনছি আমজনতা তারেক ভাই উনিও বলে খাবার বিতরণ করছে। তারপর জামাতে, আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে আসলাম, জামাতের লোকেরও কিছু সেবা দিছে, যেটা সত্যি বলতে। আর বিভিন্ন পার্টির লোকজনে এই পর্যন্ত খোঁজ খবর নিতে আছে, আসতে যাইতেছে, ভিডিও করতে আছে। এখন আমাদের মেন হইলো পূর্ণবাসন, আমাদের যে ক্ষতিগ্রস্ত, কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করে না, 1 টাকা দিয়ে লোকজন এসে যায়, কি খবর ভিডিও করে নিতে আছে। এখন একটা কড়া শীত পড়ছে, শীতের সময়, এই সময় কিছু শীত বস্ত্র দিতে পারবে। প্রাথমিকভাবে কাজটা হবে ঘর বাড়িগুলো ঠিক হলো, মেন হলো ঘর দুয়ারগুলো ঠিক করা, অন্ততপক্ষে তাদের খাবার দেওয়া, সেই সাথে পোশাকাদি সব তো পুড়ে গেছে, তাই না? তার আগে হইলে আমাদের পূর্ণবাসনটা, আমাদের ঘরটা মেরামত করতে হলে তো আমরা নিজেরা কামাই রোজগার করে বা
যাই যেই বাজে আমাদের এই হলো আপনার দাঁড় কি- আপনি কি করাইলো। এখানে দেখতে আসছেন নাকি আপনার আমি এখানে ছিলাম। আপনারও আমার তো পড়ছে হ্যাঁ আমার আপনার কি পড়ছে ফ্রিজ থেকে শুরু করে আমার আগে ফ্রিজ পড়ছে হ্যাঁ অন্য কিছু পড়ে যা নাই কিছু ছিল আমরা যে ব্যাংকে গেছিলাম আমার ডেবিট আইডি তোলার জন্য ডেবিট কার্ড সিম পড়া গেছি মোবাইল পড়া গেছি আচ্ছা আচ্ছা আপনার নাম কি নুরনবী। নুনবে আপনার কি দুর্ভাগ্য দেশের বাড়ি কোথায় গাইবান্ধা মোবাইলের সিম পর্যন্ত পুড়ে গেছে তার ফ্রিজ থেকে আরম্ভ করে কার্ড কাগজপত্র ঠিক করতে দিই কেমন করবো ঘরের মধ্যে কোনো মানুষ পাসবুক, আমার মানুষের ক্ষতি হয় না ছিল না আমার ID card। বাচ্চা দেশে বাচ্চা গো এই স্কুলে জায়গায় একজন মানুষ মরে নাই সমস্ত মানুষ তো কাগজপত্র মানে মারা যাক তারপর ভাগ্য ভালো যে দিনের বেলা হয়েছে সন্ধ্যার পরে গভীর না, রাত্রে রাত্রি হয়ে গেছে। গভীর রাত্রে হলে তো অনেক মানুষ মারে রাতে হলে তো অনেক মানুষ ক্ষতি হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমরা ভিলেই দেখতে পারলাম আমাদের বাড়ির সামনে। এখানে অনেক মানুষ নৌকায় আসা যাওয়া করছে ভাড়া ভাড়া আমি দিয়ে আমার আপনাদের স্যার আমি দিব না আমি দিচ্ছি পরে আপনাকে, হ্যাঁ। তো যাই হোক এই হলো ঘটনার উপরে ঘটনা ক্ষতি হয়ে গেছে আমাদের তাই মানে এখানে নানান জেলার মানুষ আছে ঢাকা সারা শহরে বাংলাদেশের লোক আছে ঢাকা শহরে তারা এখানে এই করাইল দ্বীপে বাস করতেন ওরা আদর্শ নগর স্যার ঢাকার মধ্যে করাইল আদর্শনগর যার নাম দিয়েছি করাইল দ্বীপ এই যে দেখতে পাচ্ছেন এখানে নৌকা এসে থামলো গরম দিনে রাতে শীত খোলামেলা জায়গা দিনে গরম রাতে শীত এই আমার করাইল দ্বীপ তো আমার সাথে আছে ফিরোজের 10-12 লাখ টাকা পুড়ে গেছে সব কিছু সহ আর এখানে ওই যারা আছে তাদের দেখাবো আপনাদেরকে কি কি পুড়ে গেছে দেখেন এই দেখেন টেবিল শোকেস শুধু কয়লা আর কয়লা এখানে শুধু কয়লা আর কয়লা কি পড়ে গেছে সব আপনার ওই হাত পড়ছে আমার কিছু করে নাই এই হাত আপনি বেঁচে গেছেন কি অবস্থা আপনার নাম কি আমার নাম বাদল বাদল কি কি পড়ে গেছে একটা পরে রয়েছি এই হ্যাঁ এক কাপড়ে দেন আমার লাখ লাখ টাকার মাল ও আচ্ছা আচ্ছা এই যে হার্ডওয়ার আইটেম জি, hardware। ফিরোজের স্যানিটারি ব্যবসা ছিল আমার সব তাহলে 5-7 লাখ টাকা মাল করছে নগদ কিছু নাই মানে দেন নগদ 3,30,000 টাকা ছিল এই যে এটি বান্ডিল টাকার এই যে বান্ডিল টাকার বান্ডিল কয় এটা জি জি 5টা বান্ডিল ছিল এই দেখেন এই যে টাকার বান্ডিল পুরে কয়লা হয়ে গেছে 5টা কি এটা কি বান্ডিল এই 1,000 টাকা নোটের বান্ডিল সব এই যে 1,000 টাকার নোটের বান্ডিল এটা এখন এর কোনো মূল্য নাই বাজার দর নাই কয়লা হয়ে গেছে আর কই আর বান্ডিল কই আর সব ওই সাংবাদিক আছে না বিভিন্ন ভাঙতে দেখতে সবই হ্যাঁ ভাঙতে ভাঙতে সব শেষ 5 বান্ডিল ছিল 5 বান্ডিল মানে আমার বাবু সে 5 লাখ 5 বান্ডিল তো 5 লাখ ভাই মানে কম কম ছিল কম ছিল 3,30,000 টাকা ছিল কি অবস্থা আপনার কি অবস্থা মানে মনের অবস্থা খারাপ কি করব আমার বোনের অবস্থা খারাপ মনের অবস্থা ওই যে খারাপ। কালকে একটা আল্লাহ করতে পারে আচ্ছা আচ্ছা তো সরকার আপনাদের সাথে যোগাযোগ করছে নাকি আমি গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আসছি তা আমি মনে করি যে সরকারের লোকজন কি আসছে কিনা নাকি শুধু এনজিও আসছে আপনি কি তো বলতে খাবার টাবার কেউ দিচ্ছে খাবার দিচ্ছে খাবার কে দিছে বিভিন্ন দল হ্যাঁ হ্যাঁ বিভিন্ন দলের লোকেরা হ্যাঁ আচ্ছা দেখি আমি আর একটু হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু নাই পুরে সব ছাই হয়ে গেছে আপনার ঘর কোনটা আপনার কি ছিল ঘরের মধ্যে আমার ঘরের তো কিছুই বাইর করতে পারিনি কি কি ছিল টিভি ফ্রিজ খাট পালং যাবতীয় যা সবই ছিল ও আপনার নাম কি মোহাম্মদ রাশেদ হোসেন দেশের বাড়ি নোয়াখালী ও আর আপনার বাচ্চা কাচ্চা কজন আর বাচ্চা কাচ্চা আমার আছে 3 জন সবাই নিরাপদে আছে তো বাচ্চা কাচ্চা নিরাপদে আছে আপনার কি অবস্থা চাচি আমার এই যে বাড়িঘর বাচ্চা কাচ্চা ভালো আছে কিন্তু বাচ্চা কাচ্চা ফার্নিচার ভালো। টার্নিচার সব পুড়ে গেছে হ্যাঁ? সব গেছে নগদ টাকা পুড়ে গেছে কাপড় চুপড় যা ছিল ঘরে যা ছিল সবই গেছে আচ্ছা আচ্ছা দেখি আর একটু এই দেখেন শুধু কয়লা আর কয়লা এখানে সব
মানে পুড়ে কয়লা হয়ে গেছে, সব পুড়ে গেছে। আপনার কোনটা? ও, আপনার সব পুড়ে গেছে। কত টাকার মানে ফার্নিচার হিসাব করছেন কত টাকা? ফার্নিচার সব মিলে করছে 5-7 লাখ টাকা হবে। হ্যাঁ হইবে, অনেক টাকার মাল জিনিস আছে। আই হাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাই, সব পুড়ে গেছে। এই যে কি কি পড়ছে? নাম কি তোমার? জুলেখা। আর জুলেখা বাড়ি কোথায়? হ্যাঁ, শরৎপুর। তো তোমার সব পড়ে গেছে। তোমার বাচ্চা কাচ্চা কয়জন? দুইজন। ওরা ঠিক আছে তো? আর খাওয়া দাওয়া টাকা পয়সা সব পড়ে গেছে। কি কাজ করতে তুমি? বাসা বাড়ি কাজ করবি, রাত্রে আসি ভাই। আবার বাসা বাড়িতে কাজ তো করবা না? এই অবস্থা পড়ছে কি তোমার? সব কিছু করে চুরি হয়েছে, চুরি হয়েছে, পুড়িও গেছে। চুরি করছে কে? কেমন করবো ভাই, বাসায় আছে। এর মধ্যে আমার আর এই ভিতরেই চোর আসে, তাই হ্যাঁ লইয়া যায় সব কিছু। চুরিও হয়েছে, পুড়িও গেছে। এই তো এটা একটা গলি, এখানে শুধু কয়লা আর কয়লা। আপনারা দেখতে পাচ্ছেন শুধু কয়লা আর কয়লা। নাম কি তোমার? কি পড়ছে? 6 মাস পড়ছে। কি অবস্থা, ভালো আছেন? আপনার কি কি পড়ছে? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কই? আপনার দেশের বাড়ি কই? বরিশাল। আপনার কি কি পড়ছে? আমার বাড়ি কিছুই নাই, শুধু খালি একটা কাপড়ে আছে। এগারো নাই, আমগর কেউই নেই। সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নাই? না, লিস্ট করতেছে না? লিশান সবাই তো করেন, কোনটা সরকার কোনটাকে আমরা তো বুঝি কোনটা যে সরকার আর কোনটা যে অসরকার, এটা তো বোঝা দরকার। না। কেন বুঝবো স্যার? আমরা না বলি দিয়া এখন নাম কও, দেখি মোবাইল নাম্বার দাও দেই, কিন্তু আর তো কিছু বলে না। এখন মোবাইল নাম্বার যখন নিচে মোবাইলের ঠাস ঠাস বিকাশ আসতে পারে কি না? বিকাশ আসে? ওরা হুদা স্যার কত নিল। নাকি শুধু ভিডিও করতেছে? ওই ভিডিও, ওই যে সকালবেলা কি ঘুরলো একটু ভিডিও। আমি গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আসছি। হ্যাঁ, আমি গরিবের রাজনীতি করি, গরিবের পক্ষে কথা বলি। আমি চাই সরকারকে প্রেশার দেবো, সরকার যেন এখানে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করে। কারণ সরকারের যে ফান্ড আছে এটা জনগণের ট্যাক্সের টাকায়, এটা নিয়ে তো আসলে নাচাগানো করার জন্য না, গরিবের পাশে থাকতে হবে। 10 জনের টাকা, 10 জনের টাকা গরিবের পাশে পুড়ে গেছে, গরিবকে বরাদ্দ দিতে হবে, ঘর বাড়ি করতে হবে, গরিবের জন্য কাপড় চোপড় দিতে হবে। এটা ব্যক্তি রাজু, আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু, ব্যক্তি রাজু আর কয় টাকা দেবো? আমি তো আর ইয়ে না। কিন্তু সরকার একটা শক্তিশালী অর্গান, সরকার যদি এখনো পুরি দেওয়ার পরে এসে খোঁজ খবর না নেয়, এটা স্যার নেতারাই তো আমাকে খোঁজ খবর নেয় না। এই জায়গার ওই মনে করেন আমনে করে বাদ দিয়ে যাইতেছেন, অমুক একটু খিচুড়ি দিয়ে যাইতেছে। স্যার এটা পুড়ে গেছে স্যার, এই বিষয়ে কেউ একটু আমাকে আগু পানি দিয়ে সাহায্য স্যার করে নাই। স্যার আমরা গার্মেন্টসে চাকরি করি, আগুন লাগছে দৌড়াইছি, ফায়ার সার্ভিস থেকে আমরা কোনো সহযোগিতা স্যার পাই নাই। আগুন পোড়ার পরে সে আমাদের পানি দেয়, তখন আমরা কি করবো? ফায়ার সার্ভিস আসবে কিভাবে? এখন তো বিরাট বড় উপদ্বীপ, এটা তো করাইল দ্বীপ, এখানে মেলা পানি, ওই পানি এই জায়গা থেকে স্যার বাঁচার মতো সম্ভব আসা যায়? ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে? ওই ওপার থেকে তো গাড়ি আসতে পারে। পাইপ আছে, পাইপ বের করে লই গেছে। পাইপ আছে স্যার, এই মাথা বন্ধ পাইপ নিয়েছে, এই পাইপ ওরা টান হাত থেকে আমাকে কে নিয়ে বের গেছে। করছে? এরা ফায়ার সার্ভিসের লোকজন সাথে আসলে কারণ কেন তা আমরা বুঝি না। এই যে পানি দিয়ে গোসল করে, খেলা করে, আনন্দ করে, অথচ স্যার আমরা কষ্টে হাহাজারি এই আগুন লেগে বুইরা যায়, বেড়ায় পানি মারে। না, কিন্তু এটা কেন করলো ফায়ার সার্ভিস? এটা আমরা কেমন আমরা সরকারের কাছে বলছি, আপনি ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করেন এখনই, কেন আপনার লোকজন এই অভিযোগগুলো তীরবিদ্ধ হচ্ছে? কি কারণে আপনার লোকে এখানে পানি দিয়ে নেভায়নি? রাস্তা থাকা সত্ত্বেও পুড়ে দেওয়ার পরে পানি মারবেন কেন? যখন আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আমি বলতে চাচ্ছি সরকার অবশ্যই এই ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে তার যত অর্গান আছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, তাদের প্রত্যেককে এখানে পাঠান, সরজমিনে তদন্ত করেন ভাই। দুদিন আগে আগুনে পড়ে গেছে, পেটে ভাত নাই, পরনে পোশাকে কাপড় নাই,
বাচ্চা কাচ্চা না খেয়ে মারা যাচ্ছে। আর আপনারা সরকার অনেক পাইতেছে। সরকারকে বলবো অবশ্যই কষ্ট করে বাচ্চা অবশ্যই আপনারা গরিবের বান্ধব, অবশ্যই আপনার ভালো, কিন্তু আপনারা মনে হয় পলিসিটা খুঁজে পাচ্ছেন না। না স্যার, এরা কোনো এরকম পাশে এখানে কোনো দাঁড়ানোর মতো লোক নেই। এখানে কোনো রাজনীতি নাই বা এই রাষ্ট্রের যে কোনো একটা কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে কোনো রাজনীতির খেলা নাই। সরকার উচ্চতে এখানে পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিতে হবে, এখনই শুরু করতে হবে নির্মাণ কাজ, এখনই শুরু করতে হবে খাদ্য ওষুধপত্র। কোথায় কোথায় আপনারা কোথায় আপনারা কি করছেন? আপনারা কি করছেন? কেউ কেউ কোনো রাজনৈতিক দলের নেতারা তো এসে এখানে ভাত খিচুড়ি পাকাই দিচ্ছে। এই সরকার কি করছে? আমার পয়সা দিয়ে সরকার পুষে লাভটা কি? আমার ট্যাক্সের টাকায় আমি সরকার পুষবো, আমার লাভটা কি? সরকারের কর্মকর্তারা কোথায়? সরকারের কর্মকর্তারা কোথায়? আসেন, এখনো সময় আছে। আপনাদেরকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসলাম, কিন্তু আপনারা আসেন, আগে জরিপ করেন, দেখেন কারা কোথায় ছিল, কাদের কি ক্ষতি হয়েছে, কে কোন দলের তা দেখবেন না, দেখবেন কে মানুষ, তার কি কি ক্ষতি হয়েছে, তার যে সমস্ত অবকাঠামো পুড়িয়ে গেছে সেগুলো তৈরি করেন, রিপেয়ারিং করেন, প্রয়োজনে সেইগুলো আবার অনুদানের দেন, দরকার পড়লে ফার্নিচার দেন, শীতের কাপড় দেন। সমাজের প্রভাবশালী মহল থেকে শুরু করে সরকারের সর্বস্তরে যে সমস্ত যারা ত্রাণ পুনর্বাসন উপদেষ্টা আছেন বা নানান রকমের মন্ত্রণালয় আছে, সরকার নিশ্চয়ই এইগুলো একটা মনিটরিং টিমের আওতায়। না স্যার, এই যে মনে করে এদিকে যাওয়া যাবে, হ্যাঁ মনে করে এদিকে ভালো আছে, কিন্তু ভিতরে তো ঢুকতে পারে না। ভিতরে তো দেখা যায় মনে করে ভালো। আচ্ছা এই দেন আপনি দেখে গেছেন সব নাই, কিন্তু অত তো ওরা ভিতরে ঢুকে না। ঢুকতে হবে তো ভাই, না ঢুকলে তো বোঝা যাবে না, এটা তো বুঝতে হবে কি অবস্থা। এই যে রুম পুড়ে গেছে, দেখেন কিছু স্বামীও নাই, আবার রুমের মালপত্র সব পুড়ে গেছে, কি অবস্থা। এটা তো এই দেশের মানুষ তাদের বিপদে যদি পাশে না থাকি, না কষ্ট কিছু নাই, নিশ্চয়ই সরকার আসবে, সরকারের কর্মকর্তারা আসবে, তাদের সম্বিত ফিরবে। কেননা যে আমরা তো শুধু বলতে পারি সরকারকে তো আমরাই চালাই, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, তাই না? সরকার যেহেতু আমাদের ট্যাক্সের টাকায় চলে, সরকারের বাজেট বরাদ্দ কোথায়, সরকারের কর্মকর্তারা কোথায়? আসেন, সরকারের কর্মকর্তারা কোথায়, তারা আসেন, এখানে পানিটা এই যে দেখেন সব প্লেট শুদ্ধ সব পুড়ে গেছে। তো সেইগুলো দোষারোপের কথা বলতে চাই না, যার যতটুকু ক্ষমতা আছে, এই দেখেন প্রতিটা কাঠের ছাদের সব কিছু পুড়ে গেছে। কি একটা অবস্থা, এখানে দাঁড়ানো যাবে নাকি ভাঙিছে পড়ে যাবে? আচ্ছা ওয়াল আছে, এই দেখেন আর যাওয়া যাবে না। এই যে সব পুড়ে গেছে, কাঠের যত কিছু আছে, এই যে বাতা বুতো বেড়া ছেঁড়া যা আছে পুড়ে গেছে। এই একটা, ওই যে একটা দেখেন ওখানে ধ্বংস স্তূপে আকার ধারণ করছে, সব পুড়িয়ে ঘর বাড়ি টিন গাছ কয়লা হয়ে গেছে। এই দেখেন এই যে পিলার, এই যে কাঠের পিলার পুড়ে গেছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন এই যে অনেকে জরিপ করছে তাদের কী কী ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটা দেখার জন্য। এই যে টিনের চাল ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই দেখেন হাজার হাজার মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে। কেউ বলছে কত হাজার পুড়ে গেছে, 5,000-এর মতো। 5,000 না, কেউ 2,000ও বলছে। না 5,000 হবে, আঙ্গুর এটা জরিপ আছে, কি কারণ আমি কাজ করি তো এগুলা কাজ মিস্ত্রি কাজ করি, আমি সবার বাড়িতে মোটামুটি 5,000 ঘর বাড়ি পুড়ে গেছে। এদিকটা অনেক গেছে, এদিকটা আল্লাহ কি অবস্থা। ঘনবসতি তো এই কারণে বোঝা যায় না আর কি, ঘনবসতির কারণে বোঝা যায় না। এখন পর্যন্ত সরকারের কোনো টিম আসছে পর্যন্ত কোনো কিছু পর্যন্ত আমরা সরকারের কোনো টিম আসে নাই যে ঘর বাড়ি এগুলো ঠিকঠাক করা বা না এটা তো খুবই দুঃখজনক কথা। ওই খাওয়ার পানি যাই দিয়ে কিন্তু বাইরে যাই ঘুরে থাকে খাওয়ার পানি। আমি বিশেষ করে ওয়াসাকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এখানে পর্যাপ্ত খাবার পানি পাঠাবেন। ওয়াসাকে বলছি, ওয়াসার এমডিকে বলছি,
খুব দ্রুততম সময়ে এখানে পর্যাপ্ত খাবার পানি পাঠাবেন। আমি আবারও বলছি, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, আমি আবারও ওয়াসাকে বলছি, এখানে খুব দ্রুততম সময়ে পর্যাপ্ত খাবার পানি পাঠাবেন। এখনই রওনা দেন, এখনই গাড়ি পাঠিয়ে দেন। এখানে 2000-এর মতো ঘর বাড়ি পুড়ে গেছে এবং এখানে এরকম হাজার হাজার মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং শত শত পরিবার, হাজার হাজার মানুষ এখানে ভুক্তভোগী হয়েছে। এই যে এখানে বাথরুম ছিল, বাথরুমের প্যান দেখা যাচ্ছে। তো যাই হোক, যেরকম যার যেখানে দায়িত্ব, ওয়াসাকে বলবো আপনি খাবার পানি পাঠান। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবো আপনি এখানে জরুরি চিকিৎসার জন্য ডাক্তারের টিম পাঠান এবং আমি খাদ্য মন্ত্রণালয়কে বলবো এখানে পর্যাপ্ত খাবার পাঠান এবং সেই সাথে আমি ত্রাণ পুনর্বাসন উপদেষ্টাকে বলবো এখানে তাদের ঘর বাড়ি মেরামতের জন্য লোকজন পাঠান। অর্থ বরাদ্দ না, তাদেরকে ঘর বাড়ি করার জন্য ইকুইপমেন্ট দিয়ে পাঠান এবং জরুরি খরচের জন্য কিছু নগদ অর্থ প্রদান করেন এবং কোন মানবাধিকার সংস্থা, কোন এনজিও কারা কীভাবে জরিপ করছে জানি না, তবে সরকারের উচিত হবে এটা সমন্বিতভাবে একটা সমন্বয় রাখা, কারা কীভাবে কোথায় সাহায্য করছে, সেখানে কোনো বৈষম্য হচ্ছে কিনা, সেখানে কেউ পায় না এরকম হয় কিনা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ, ওনার বাড়ির দেশের বাড়ি সিরাজগঞ্জ। দেশের বাড়ি সিরাজগঞ্জ। ছেলে মেয়ে কয়জন? 2 জন। এবং আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ? 5 লাখ 7 লাখের 5-7 লাখ টাকা 7 লাখ ফার্নিচার সহ সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি রাজু আহমদ খান, করাইল দ্বীপ থেকে বলছি। আমি আবারও বলছি, করাইল বস্তি আমরা বলতে চাই না, করাইল দ্বীপ বলতে পারি, কারণ একটি বিরাট মানে জলাধারের কিনারে নৌকায় করে পার হয়ে আসতে হয়। সেই জন্য এই করাইল দ্বীপ যেখানে আগুন ধরেছে, সেই আগুনের ধ্বংসস্তূপগুলো আমরা দেখতে আসছি। দেখেন এখানে খুবই ঝুঁকিপূর্ণ ভবনে আমি উঠে একটু কথা বললাম, যদিও নিচে এটা ওয়ালের পিলার আছে, এটুকু যা ভরসা, কিন্তু বাকি কাঠের যেই বাতা বা অন্য কিছু আছে পুরে কাঠ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গোল বেগুন পুরে ঝোল হয়ে আছে। একটু আগে আমরা দেখালাম একজনের 1000 টাকার নোটের বান্ডিল কয়েকটা, তার মধ্যে কোনোটা 50, কোনোটা 60, কোনোটা 80 পিস ছিল, সেগুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে। এই জায়গায় শিপের ভিতরে হ্যাঁ, এই জায়গায় কিছু খাওয়ার আইলে ওই রাস্তা থেকেই শেষ হয়ে যায়। আপনার পরে নেই? আপনার কিছু পরে নেই? এই ঘরটা কার? সৌভাগ্যবান, এখানে আগুন ঢোকে নাই, কিন্তু মিটার সিটার সব পুড়ে গেছে। ঢালাই বেঁচে গেছেন। যাক, আর আপনার বাসা কোনটা? আমার বাসার সামনে। আচ্ছা, তাহলে একটু যাই। এখান থেকে মোটামুটি পানি সাপ্লাই আছে, সাপ্লাই পানি, লাইনের পানি আছে। এদিকে যেখানে যাই দেখছি সব কয়লা হয়ে গেছে। আপনার কি পড়ছে? সব আপনার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জের। আচ্ছা, এইগুলো কিছু কাপড় চোপড় দেখা যাচ্ছে এখানে অর্ধদগ্ধ অবস্থায়। এখানে একেবারেই ফাঁকা হয়ে গেছে পুরে। যাদের উপরে টিন ছিল তাদের সেই অগ্নিদগ্ধ হয়ে সব কিছু পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর কাঠ কয়লার করিডোর দিয়ে মোটামুটি যে এখানে কয়লার, হ্যাঁ, এই যে এই ওয়াল দিয়ে ওখানে যাওয়া যাবে, যদিও আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছেন কয়লার স্তূপ, পুরে কয়লা হয়ে গেছে। এখানে রান্নাঘর ছিল, এই রান্নাঘরের চুলা দুটো দেখা যাচ্ছে, বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরা টিন। আপনাদের কি পুড়ে গেছে? কিছুই নাই, মানে কি আর বলবো, পরনের কাপড় ছাড়া কিছু নাই। এরা স্যান্ডেলটাও নিতে পারি না। মানুষের খাবার দিচ্ছে, খাচ্ছে। সরকারের কেউ আসছে? সরকার মানে কি? বড় ধরনের কেউ সরকার মানে কি? সরকার তো আমাদের ট্যাক্সের টাকায় চলে। সরকারের ব্যাংকে টাকা আছে, সক্ষমতা আছে। সরকার কেন এখনো টিম পাঠায়নি? এবং সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে, সে আমাদের ভিতরে আসতে তো অনেক কষ্ট, দেখেন না, এত কষ্ট, জীবন নষ্ট। আমরা যারা সরকারে বসিয়েছি যুগে যুগে, তারা যদি জনগণের খোঁজ খবর না নেন, তাহলে আমাদের ট্যাক্সের টাকাগুলো ফেরত দেন।
আমি কোনো সরকারের প্রতি আমার কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে বলছি না। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি চাই যে এমন সরকার থাকবে, এই সরকার জনগণের ট্যাক্সের টাকায় চলে। তার যখন দেখছো যে কোরাইল দ্বীপে, আমি কিন্তু কোরাইল বস্তি বলা বাদ দিয়ে দিছি, এই কোরাইল দ্বীপে আমাদের বন্ধুরা যারা বাস করেন, যখন দেখলাম তাদের ঘর বাড়ি পুড়ে গেছে, সেখানে সরকারের তো একদম অটোমেটিকলি আসার কথা, ওই রাত্রেই আসার কথা। আরে ভাই, আপনি বড় উপদেষ্টা হন, ছোট উপদেষ্টা হন, আপনি মন্ত্রী হন, যাই হন, আপনি জনগণের কাছে না আসেন, তাহলে আপনার তো পদই থাকার কথা না। তো আমি বিশোদ্গার করতে চাই না, কাউকে বদনাম করতে চাই না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানুষ যখন বিপদে পড়ে তখন তার বর্ণ, লিঙ্গ, তার ধর্ম, তার কোন দলে দেখা যাবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, তাকে আমি বলবো নাকি যে আমার গ্রিন পার্টি যে করে না তার আমি দেখবো না? আরে ভাই, মানুষের জন্য আজকে নিশ্চয়ই এমন দেশ আমরা চাই যে দেশে মানুষের বিপদে মানুষ ঝাঁপায় পড়বে। দেশে কয় কোটি মানুষ? মাত্র 18 কোটি মানুষ। তার মধ্যে যাদের অনেক টাকা আছে তারা 18 কোটি মানুষ কিনে ফেলতে পারে। তারা কোথায়? শিল্পপতিরা কোথায়? বড় বড় করোড়পতিরা কোথায়? তারা তাদের কর্মচারী পাঠায় দেন না কেন? কিছু কম্বল দিয়ে, কিছু খাবার দিয়ে, কিছু ওষুধপত্র দিয়ে আপনার সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারীকেই পাঠায় দেন। আমার এত বড় সাহেবের দরকার নাই। আপনি যদি বড় সাহেব হয়ে থাকেন, আপনি যদি বড় উপদেষ্টা হয়ে থাকেন, আপনার আমার দরকার নাই। আপনি আপনার অফিসের সর্বস্তরের নিচু, সর্বনিম্ন স্তরের কর্মচারী পিয়ন পাঠায় দেন, এখানে ওষুধ পাঠায় দেন, এখানে ওয়াসাকে একটু আগে বললাম যে আপনি পানি পাঠায় দেন, এরকম খাদ্য মন্ত্রণালয়ে আপনি খাদ্য পাঠায় দেন, তারপরে বস্ত্র মন্ত্রণালয়ে আপনি বস্ত্র পাঠায় দেন। এত ঘাটে ঘাটে মন্ত্রী তো আমার ভাই দরকার নেই। আমার দেশের জনগণ আজকে পুড়ে গেছে, তার টাকা পয়সা সহ ফার্নিচার সব কিছু, তার এখানে এই মঙ্গল গ্রহে যদি আপনি রকেট পাঠাতে সময় না পান, মানে সময় এত দ্রুত পাঠাতে পারেন, আপনি বাংলাদেশের এই গুলশানের পাশে এই সামান্য এই কোরাইল দ্বীপে আপনারা এতক্ষণে এই সমস্ত ত্রাণ কেন পাঠাতে পারলেন না? জবাবদিহিতার আওতায় তো অবশ্যই আসতে হবে। আর ভাই, অনেকে বলে না উনি রাজনীতি করছেন, এটা রাজনীতির বিষয় না, এটা হচ্ছে মানুষের পাশে থাকার মানবিক বিষয়। আপনার বাড়ি কোথায়? এই যে উপরতলা থেকে উনি হাততালি দিচ্ছেন, ভাগ্যিস ওনার ওটা দেয়াল ছাদ করা ছিল, নাহলে ওটা কখন আরও পুড়ে ধ্বংস হয়ে পড়ে যেত। তো যাই হোক, আমি মনে করি এই কোরাইল দ্বীপের মানুষদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যাদের কেউ নাই তাদেরই তো সরকার আছে নাকি? সরকার যুগে যুগে পাল্টায়, কিন্তু সরকারের নীতিমালা তো পাল্টায় না। তো সরকার কেন এখানে খাবার পাঠানে আরেকজনের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে কেন? সরকারের খাবার যদি এখানে আসে, আমার খাবার সেটা আমি আরো রাজকীয়ভাবে খাবো, ওষুধপত্র আসবে, লেপ্তশোক আসবে, সেখানে আমার অর্থ সাহায্য আসবে। তা আমরা গ্রিন পার্টি বাংলাদেশ যদি কোনোদিন ক্ষমতায় যেও থাকি, হয়তো বা আমাদের সরকার হবে জনগণের সরকার, তা না হলে রাজনীতির নাম মুখেও আনার দরকার নেই। তাই আমি বলছি, বাংলাদেশের অপর রাজনৈতিক দলকেও বলছি, আপনারা যারা বড় বড় লেকচার মারেন, অনেক বড় বড় কথা বলেন, জনগণের কথা বলেন, গরিবের কথা বলেন, আসেন এই কোরাইল দ্বীপে এসে কথা বলেন। আমিও বলি, আপনারাও বলেন, আমার অর্থ নাই, কিন্তু আমার সৎ সাহস আছে, আমি হয়তো আপনাকে একটা পরামর্শ দিতে পারবো। আমি একটু আগেই ওয়াসাকে ফোন করেছি, দ্রুততম সময়ের মধ্যে এখানে খাবার পানি পরিবেশন করেন। যদি দ্রুততম সময়ের মধ্যে এই ওয়াসা থেকে খাবার পানি না আসে, তাহলে এই দেশবাসী, বিশ্ববাসী এই লাইভের মাধ্যমে জেনে রাখেন, এই ওয়াসার এমডি চাকরি থাকবার কথা নয়। ঠিক বলছি? হাত উঁচু করে বলেন, ঠিক বলছি কিনা? হাত উঁচু করতে লজ্জা করে? হাত উঁচু করে বলেন, আমি ঠিক বলছি? যদি দ্রুততম সময়ের মধ্যে যদি এখানে খাবার পানি না আসে, ওয়াসার এমডির চাকরি তো থাকবার কথা না। ঠিক বলছে? বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যে কথাগুলো বলছে আসলে এটা মূল্যবান কথা, এটা দুনিয়ার কোনো ব্যক্তির কথা না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি করছে এই সমস্ত মানুষের কথাই মনে করি এটা। ঠিক আছে? এই যে শুনেন, রাষ্ট্র চালাইছে, ভাই রাষ্ট্রের কথা বলেছে, ঠিক আছে, রাষ্ট্র কিভাবে পরিচালক করতে হবে, ভাই দায়িত্বশীলদের কিন্তু এজন্য কিন্তু বলা হয়েছে, এই দায়িত্বশীল তারা কিভাবে দায়িত্ব পালন করবে আমার কাছে থেকে শুনেন, বুঝছেন? রাষ্ট্র কিন্তু চালাইছে, আমি চালাইতেছি শুধু এক রাষ্ট্র বাংলাদেশ। আর একটা ইতিহাসের কথা শুনেন, আমিনুল মমিন 10টা রাষ্ট্রের বাদশা ছিল।
আমিনুল মুমিন 10টা রাষ্ট্র 5টা ছিল বুঝছেন, 5টা টাকার পরে এক গরিবের বাসায় মনে করি গেছে খেতে খাবার নাই। হ্যাঁ জি এক গরিবের বাসার মধ্যে মনে করি খাবার নাই, এক খাবার নাই, উনি যাইতেছে গিয়া কইতেছে মা আপনি এরকম ফাঁক করতেছেন কেন, আমার ঘরে খাবার নাই, আমি আমিনুল মুমিনের কাছে বিচার দিমু। আচ্ছা তো বিচার দিমু, না না আপনার খাবার আসবে। তারপরে তিনি কি করছে, আমিনুল বাদশা, ঠিক আছে 10টা রাষ্ট্রর বাদশা, 10টা রাষ্ট্রের প্রধান খাবার বানাইছে। উনি মনে করেন কি খাবার নিজে মনে করি কি প্রধান খাদ্য থেকে খাবার নিজে নিয়ে লইছে কাঁধে দিয়া। আচ্ছা, আচ্ছা। তারপর মহিলার বাসায় দিছে সেই সব ইতিহাসের পুনরাবৃত্তি হতে হবে। হ্যাঁ। মুরব্বী আপনি কিছু বলবেন? আপনি তো আমার তো বাবা মারা গেছে, আপনি তো আমার বাবার মতো। হ্যাঁ, আপনি এই দেশের কালের আবর্তে যে কোনো ভাগ্য দর্শক হোক, যেভাবে হোক, আপনি এই দৃশ্য আপনাকে দেখতে হচ্ছে এই বয়সে, তাই না? আপনার কি কি পড়েছে মুরব্বী? আমার কিছু করে নাই, আপনি এখানে মেহমান বাড়ি এসে আটকে গেছেন। এই মেহমানের কাছে দোয়া ছাড়া আর কি পাবার আছে? না কিছু নাই। এই মেহমানকে পরিবেশন করার মতো বসার জায়গাও নাই, খাবারও নাই, কিন্তু আপনি সাক্ষী থাকেন। হ্যাঁ তো খাওয়ান দাওয়ান নাই, হেকে কেমনে কি করবো? আপনি সাক্ষী থাকেন আমারে কেমনে কি করবো? যে এই যে ছোট ছোট বাচ্চা এই দুপুরবেলায় এখন পপকর্ন খাচ্ছে। তো এখন এখানে অনেক দলের, অনেক এনজিও বা অনেক রাজনৈতিক দলের খাবার আসবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে পুনর্বাসন কাজ শুরু হওয়া উচিত এবং এখানে কাপড় চোপড় দেওয়া উচিত। আপনারা জানেন যে শীতের প্রাদুর্ভাব বেড়েছে, রাত্রি হলে শীত করে, কিছু কাঁথা কাপড় দেন, কিছু ছোটো ছোটো বাচ্চাদের কিছু সোয়েটার টোয়েটার দেন, গভীর রাতে তো কষ্ট পাবে। তার উপরে এখানে পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক করে দেন। অনেক বাথরুম দেখলাম পুড়িয়ে ছাই হয়ে গেছে, এখন তো আর দুদিন পরে এখানে রাস্তাঘাটে যেখানে সেখানে বাথরুম করতে হবে। লাজ লজ্জা ফেলে কে কার সামনে বাথরুম করবে? সরকারের জনস্বাস্থ্য অধিদপ্তর কোথায়? আসেন, ছুটে আসেন, আজকে দেখবো আপনারা কত বড় মন্ত্রী হয়েছেন। এই করাইল দ্বীপের মানুষ আজকে সেটা দেখতে চায় যে আপনি কত বড় মন্ত্রী হয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে বাথরুম তৈরি করেন, তারপরে খাবারের ব্যবস্থা করেন, স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি এখানে ওষুধপত্র পাঠান। হ্যাঁ, আমরা এদিকে খোলা একদম নিচে আছে, আমরা এদিকে একটু আগাই যাই, দেখি কি অবস্থা। এই দেখেন, যেখানে যাবেন সেখানেই পুড়ে গেছে। তো এখন এই সমস্ত কাঁচা ঘর বাড়ি যেখানে থাকে তার আশেপাশে সরকারি উদ্যোগে পানির আধার রাখতে হবে, তারপরে অস্থায়ী ফায়ার ব্রিগেডের শাখা রাখতে হবে এই ছোটো ছোটো করে। শুধু সরকার কি বসে বসে কি আঙ্গুল চুষবে? সরকারের কি ওই দায়িত্ব ফায়ার ব্রিগেড কি ওই গুলিস্তানে রাখবে? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় কাঁচা ঘর বাড়ির কাছে ফায়ার ব্রিগেডের শাখা রাখতে হবে, দ্রুততম সময়ে যাতে এই পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া যায়। এখানে নানান সমাজকর্মীরা কাজ করছে, জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আমি চাই এই সমস্ত কার্যক্রমের একটা সমন্বিত উদ্যোগ এবং সরকারের একটি নির্দিষ্ট মনিটরিং টিম সমন্বয় করবেন। কোথায় কি হচ্ছে, কার কি দরকার সেটা জানা দরকার। আমি করাইল দ্বীপ থেকে রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, এটাই বলছি এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা করব। বাবুটার নাম কি? দেখি মারিয়া, তাকাও তো। মারিয়ার হাতে একটি মোবাইল আছে অক্ষত অবস্থায়, বাকি সব পুড়ে গেছে, একটু মিষ্টি হাসিও দিয়েছে। যাই হোক, এই হলো অবস্থা করাইল দ্বীপের। আমরা আর এই করাইল বস্তি বলতে চাই না, সমস্ত জায়গায় পুরা 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 গন্ধ এবং পোড়া কয়লা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এই দুর্যোগ হওয়ার পরে একটি পুনর্বাসন স্ট্রং করা দরকার, যাতে করে এখানে সবাই ঠিকঠাক মতো পয় নিষ্কাশন, পানি, খাবার, পয় নিষ্কাশন কিছুই দেয় না। সরকারকে আপনি কি বাহবা দিবেন না আশীর্বাদ দিবেন? সরকারের নমস্কার জানানো হিন্দু সরকারকে নমস্কার জানাতে হবে। সরকার নিশ্চয়ই আমাদের লাইভ শুনবেন এবং সরকারের যে সমস্ত মানে অঙ্গ সংগঠন আছে, মন্ত্রণালয় আছে, তাদেরকে দ্রুততম সময় এখানে পাঠিয়ে। আমরা কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক। আমরা যে আমি কথা দিচ্ছি, আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, আমি কথা দিচ্ছি সরকার যদি
ন্যূনতম মনুষ্যত্ব জ্ঞান থাকে, তাদের কানের মধ্যে যদি কোনো অসুখ না থাকে, আর এটা যদি শোনে, তাহলে নিশ্চয়ই সরকার এই ব্যবস্থাগুলো নেবে। বিসি বাচ্চা নিয়ে রাইতে থাকছি, মানুষ কত জায়গাতে কম্বল দিতেছে, কত এই বিসি বাচ্চা নিয়ে যে ঘরের দরজা নাই এবারে অবশ্যই হইতেছে। পাবেন, এর কি পাবেন। সরকার- সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের হয়তো ঘুম ভাঙেনি, ভাঙবে, আস্তে আস্তে ভাঙছে এবং তারা আসবে। আপনারা অবশ্যই পাবেন, ধৈর্য ধরেন। আগে এখানে কি দরকার? আগে সুপেয় পানি দরকার, যে পানির কথা আমি ওয়াসাকে বললাম। নিশ্চয়ই ওয়াসার গাড়ি দ্রুততম সময়ে ছুটে আসবে। সেই সাথে আমি বললাম এখানে পয়নিষ্কাশন ব্যবস্থা, মানে বাথরুম ফিটিংস, যেখানে যেখানে পুড়ে গেছে সেখানে সেখানে নতুন করে বাথরুম তৈরি করতে হবে। সেই সাথে খাবার ব্যবস্থা করতে হবে। খাবার বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে অনেকে দিচ্ছে, কিন্তু সরকারি উদ্যোগে এখানে খাবারের দরকার। কারণ হলো আপনারা জানেন যে আমাদের 3 বেলাই খেতে হয়, অতএব এখানে খাবার নিয়ে দুটো নাটক নাই, খাবার 3 বেলাই খেতে হয়। এদিকে আর কতদূর? এদিকে আরো অনেক অনেকেই বেসরকারিভাবে তাদের তথ্য সংগ্রহ করছে, হয়তো সেখানে সাহায্য সহযোগিতা আসবে। কিন্তু যেভাবে একটা আগুন লাগলে ফায়ার ব্রিগেড আসে, সেরকম সরকারেরও উচিত একটা তদন্ত টিম দ্রুততম সময়ে আসা। তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী থাকবে, তাদের কাছে অনেকেই এটা আসতে পারেন, কিছু মোবাইলের ব্যালেন্স দিতে আসতে পারেন। অনেকেই তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে, তাদের মোবাইলে কিছু 50-100 ফ্লেক্সি করে দিলেন। সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে যারা সামর্থ্য অনুযায়ী কিছু মোবাইলে ব্যালেন্স দিতে পারেন এবং সেই সাথে কাপড় চোপড়ও নিয়ে আসতে পারেন, শীতের কাপড়। যা হয়েছে বাস্তবিক অর্থে লজ্জা করবার কিছু নাই। এখানে যারা বাস করেন তাদের কাঁচা ঘর, সেই ঘর পুড়ে গেছে এবং সেই পুড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এদিকে কি আগুন লাগছে? এদিকে আসে না? আপনার বয়স কত হবে? আমার বর্তমানে 70-71 বছর। আপনার এখানে কতদিন ধরে থাকেন? আমরা এখানে আছি মনে হয় 2 মাস ধরে আছি। 2 মাস ধরে? আগে আসলাম, আপনার কিছু পড়ছে? হ্যাঁ, ওই যাবার সামনে ছিলাম ওরা সকলে। আচ্ছা, দেখি কি অবস্থা আপনাদের। খাবার টাবার আছে ঘরে? টানাটানির মধ্যে পড়ে গেছেন, বুঝতে পারছি আমরা। আর এদিকে কই পড়ছে? আর এদিকে কিছু পড়েছে। কোন দিকে? আপনার দোকান পুরো নাই? আপনি ভাগ্যবতী। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। সরজমিনে করাইল দ্বীপে আসছি দেখার জন্য কি কি সব পুড়ে গেছে। আপনার নাম কি? আলামিন, মানে হচ্ছে সত্যবাদী। এই দেখেন, এই যে এটা একটা আলমারি পুড়ে কয়লা হয়ে গেছে, সব পুড়ে গেছে, সব। এখানে জরুরি সাহায্য প্রদানের জন্য অনুরোধ করছি। এদিকে খাবার টাবার রান্না করে কারা দিচ্ছে? কোন পাশে? শোনেন, সবাই শুধু ভিডিও করে যায়, মনে করে আমার ভিউ বাড়বে। আমি আসছি গ্রিন পার্টি বাংলাদেশ থেকে, ভিউয়ের জন্য আসি নাই। আমরা ভিউ টিউ বুঝি না। আমরা ধমক দিয়েছি সরকারের ওয়াসাকে যে আপনার দ্রুততম সময়ের মধ্যে এখানে খাবার পানি পাঠান। ধমক দিয়েছি, বাইরের মানুষ কিছু যদি না খেয়ে থাকে তো খাবেই, পর্যাপ্ত খাবার পাঠাতে হবে যাতে এখানে এই উপদ্বীপের এই দ্বীপের লোকজন খাবে, তাদের আত্মীয় স্বজন আসছে তারা খাবে, আমরাও খাবো। কিন্তু খাবার কখনো খেয়ে শেষ করা যায় না। কিন্তু বড় কথা হচ্ছে সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এখানে খাবার, ওষুধপত্র, বস্ত্র পাঠাতে হবে। সরকারকে আমি কি জন্য পালি? বেতন দিয়ে, আমার ট্যাক্সের টাকায়। আমার ট্যাক্সের পাবেন হয়তো পাবেন, কিন্তু আমরা সরকারকে জানাচ্ছি, সরাসরি জানাচ্ছি যে আমাদের ট্যাক্সের টাকাই তো তোমরা সরকার চালাও, তা তোমাদের বাজেট বরাদ্দ কোথায় রে বাবা? বাজেট বরাদ্দ থেকে কিছু ইনক্যাশ করে এখানে খাবার, ওষুধপত্র পাঠাও। নাহলে এই যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ তো ভবিষ্যতে আপনাদেরকে অভিসম্পাত করবে, বলবে যে এরকম সরকার আমার কি দরকার। এই যে দেখেন, এই যে ওনারা কিছু পুরা ধ্বংসাবশেষ দেখতে আসছে, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমরা বাংলাদেশটাকে ঠিকঠাক মতো মানুষের সুখে শান্তিতে রাখবার জন্য, যেখানে যে দুর্বিষহ অবস্থা, যেখানে দুর্বিপাক। আপনার কি অবস্থা? আপনার কি পুড়ে গেছে সব? তা এখন খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া কেউ রান্না করে পাঠাচ্ছে কোন সাইডে? ওই
আসে না? ও খাবারের খুব পরিমাণ কম, যার কারণে সব জায়গায় খাওয়াতে পারছে না। ও ভিতরে আসে না, ও সবাই শুধু বাইরে থেকে ভুং ভাং করে চলেছে। যারা 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 আমি আমার এই লাইভের মাধ্যমে বলছি, যারা যারা খাবার বিতরণ করছেন তারা যেন দয়া করে সুষম বন্টন করেন। ভিতরে কিন্তু আসে নাই। যদি আপনি মনে করেন যে আপনি আপনার সাধ্য মতো সবাইকে খাওয়াবেন, ভাই একটু একটু কম করে হলেও সবাই যেন পায়, সবাই তো পেট আছে। আমি অনুরোধ করব এবং সেই সাথে সরকারকে অনুরোধ করব যাতে দ্রুততম সময়ে এখানে খাবার, তারপরে খাবার, পানি, ওষুধপত্র আসে। মুরব্বি, কি অবস্থা? আপনার এই নতুন লুঙ্গিটা পরে নাই, অবস্থা খারাপ। তো ঠিক আছে, আসি। বাবু, তোমার নাম কি বলো? হামিম। হ্যাঁ, তোমার নামে একটা হামিম গ্রুপ আছে জানো, একে আজাদের হামিম গ্রুপ। আমি হামিম গ্রুপের একে আজাদকে বলবো হামিমের জন্য যেন সাহায্য সহযোগিতা পাঠায়, খাবার পাঠায়, ওষুধ পাঠায়। এবং কিছু বলবা তুমি? বলো বলো, সরকার কিছু বলো, সরকারকে যে সরকার আমাদের দিকে খেয়াল রাখো। বলো, সরকার আমাদের দিকে খেয়াল রাখো। তোমার নাম কি? লজ্জা পাবা না তোমরা, ভবিষ্যতে দেশটা চাইতে হবে। লজ্জা পাইলে তোমরা শুধু ভিকটিম হবা। বলবা সরকারকে বলো যে আমাদেরকে ত্রাণ পাঠাও, খাবার পাঠাও। বলো, সরকারকে বলো। সরকারকে সে বলতে পারবে না, কারণ সরকার এই মুহূর্তে আমাদের অনেক দরকার, কিন্তু সরকার আমাদের দরকার পূরণ করতে পারছে না। আমি এখন এইদিকে যাচ্ছি, এদিকে তো আর নাই না, পড়ছে এদিক দিয়ে পড়ছে। আচ্ছা, ওদিকে আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। করাইল দ্বীপ, করাইল উপদ্বীপ যাই বলেন, আমরা করাইল বস্তি বলতে চাই না। এখানে আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম এবং আপনারা অনেক পোড়া টিন, ধ্বংসবিশেষ আসবাবপত্র দেখতে পেলেন, যেখানে সব পুড়ে সাফ হয়ে গেছে। তো এখানে দ্রুততম সময়ের মধ্যে আমি ওয়াসাকে বলেছি, ওয়াসা তুমি এখানে সুপেয় পানি পাঠিয়ে দাও, এবং যদি বিদ্যুতের কোনো ডিসকানেকশন হয়ে থাকে সেই কাজগুলো করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। যদি খাবারের কোনো সমস্যা হয়ে থাকে সেটা দেখবে খাদ্য মন্ত্রণালয়। যদি পয়ঃনিষ্কাশনের কোনো সমস্যা থাকে সেটা দেখবে গণপূর্ত বা ওই যে স্থানীয় সরকার বা কি বলে আপনার ওই যে জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এত মন্ত্রণালয় রাখে আমার লাভটা কি? এত মন্ত্রণালয় রেখে আমার লাভটা কি? এত মন্ত্রণালয় আমার কাজ কি? সমস্ত সেক্টরে যার যা দায়িত্ব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, তারপর অর্থ মন্ত্রণালয় দেবে অর্থ। এতগুলো মন্ত্রী দিয়ে পুষে আমার লাভটা কি? তোমরা এগুলো পাঠাও দ্রুততম সময়ের মধ্যে। বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান। আমি বইলা দিই কি লাগবে মানুষের। এইখানের মানুষের প্রাথমিক যে জিনিসটা লাগবো সেটা হচ্ছে গিয়ে খাবার পানির ব্যবস্থা। 2 নাম্বার হচ্ছে গিয়ে রাতে ঠান্ডা পড়ে ত্রেপল লাগবো, কম্বল লাগবো, আর শুকনা খাবার লাগবো বেশি করে। স্যালাইন ট্যালাইন দিলে আরো ভালো হয়। সাথে কম্বল তো বইলেই দিছি। এই জিনিসগুলো লাগবো। খিচুড়ি যেন কেউ না দেয়, ভাত তরকারি দিতে হইব, শুকনা খাবার সাথে ভাত তরকারি। আচ্ছা, আর যদি সিটি কর্পোরেশন থেকে লোক পাঠান যায় তাহলে রাস্তাঘাটগুলো ইজিলি ক্লিয়ার করা যায়। আর নেক্সট টাইম মাস্ট বি কারেন্টের তারগুলা যেন একটা মেনটেনেন্স করা যায়, যেন পরিবেশটা সুন্দর থাকে। আর গ্যাস সিলিন্ডার বা যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে এদেরকে একটা ন্যূনতম জ্ঞান দিয়ে দিতে হইব, যেখান থেকে তারা বিক্রি করে, তারা যে এটার মধ্যে আগুন লাগলে কিভাবে দ্রুত নিবান যায়, এই বিষয়গুলোরে খুব গুরুত্ব দিতে হইব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। লিটন মিয়া যে কথা বললো, এই কথা অনেক মন্ত্রীও বলতে পারে না। লিটন মিয়া বলল এই করাইল দ্বীপের অধিবাসীদের সুবিধার্থে আপনারা ডলডলা খিচুড়ি রান্না না করে আপনারা শক্ত খাবার দিতে বললেন, যাতে এটার সময় থাকে, একটু সময় থাকে, এটা কাজে লাগে। সেই সাথে ওষুধপত্র তো দরকারি। এখানে শুধু সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ না, সাধারণ মানুষও কিছু হেল্প করতে পারে, কিন্তু সরকারের যে একটা বড় মন্ত্রণালয় আছে, বাজেট বরাদ্দ আছে, সেইগুলোকে কাজে লাগাইতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষ অনুধাবন করতে পারতেছে না, সেটা হচ্ছে গিয়া এই আগুনের কারণে, আগুনের
তাপে অনেকের মনে করেন চোখের সমস্যা হইতাছে বা দেহের সমস্যা হইতাছে, এনে যারা চিকিৎসার নামে আসতেছে তারা জাস্ট স্যাভলন নিয়ে আসতেছে আর কিছু নাপা বা কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে, এগুলা দিয়া ঠান্ডা বান্ডা ব্যথা ম্যাথা এটা ইম্পর্টেন্ট। মানে শুধু না পাই কাজ হবে না। এখানে যদি মেডিকেল টিম আসে তারা যেন ওই ধরনের সক্ষমতা নিয়ে আসে, যেন মানুষকে চিকিৎসা দিলে জিনিসটা চিকিৎসা করতে পারে। ওই নাম নিয়ে আসতে হইব না, নাম কামাইলে কাম হইব না, কাম করতে হইব কামের মতন কাম। শুধু না পাই কাজ হবে না। না, এখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য আগুনে যে ধরনের ক্ষতি হয় মানুষের, ওই জিনিসটা মাথায় রাখতে হইব। এখানে অনেকে তার কাটা ঢুকছে পায়ে, টিনে কাটছে, এগুলার এটিএস যা যা লাগে এই ধরনের টিকা নিয়ে আসতে হইব। সরকারের ধন্যবাদ। স্বাস্থ্য উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। এই যে কথাগুলো বলেছে যে টিনে কেটে গেছে সেখানে এটিএস লাগবে, এটিএস নাই, শুধু এক পাতা নাপা নিয়ে এই জায়গায় ঢুকবেন না। কোরাইল দ্বীপের মানুষ বাংলাদেশের অধিবাসী, এই বাংলাদেশের মানুষের জন্য এই যে সরকার যুগে যুগে আসে, সেই সরকার জনগণের ট্যাক্সের টাকায় আসে, জনগণের ট্যাক্সের টাকায়। এখানে যদি কোনো রকম ধানাই পানাই করা হয়, একজন সরকার যে সরকারে আসুক তাকে ছেড়ে দেওয়া হবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু ট্যাক্স খাজনা পাতি যা আছে সরকারের রাজস্ব যা যতটুকু লাগে এতটুকু পাইতাছে, বাট এখানে কোনো সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা নাই। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের একটা সিঙ্গেল গাড়ি এখানে ঢুকে নেবে, একটা টিম ঢুকে নেগা। আর কাজ করতে হইব মানুষ প্রকৃতপক্ষে যদি 1500 রুম পুরে 1500 পরিবারের জন্য খাদ্য বরাদ্দ করতে হইব, এবং পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, প্রত্যেক ঘর টু ঘর, ডোর টু ডোর যায় এটার উপাদান দিতে হইব। এমন ভাবে দিলে হইব না কেউ পাইতাছে কেউ পাইতাছে না, কেউ নিচে কম্বল 5টা আর কেউ নাইকা 1টা, এই সিস্টেমে কোনো অবদান রাখলে হইব না। এখন এই কথাটা যে বললো লিটন, এই তুমি সবাইকে দাও আমার নাম্বার। লিটন যে কথা বললো, আগামী দিনে আমাদের লিটনের মতো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি দরকার। বলো লিটন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই কোরাল অধিবাসীরা যারা বসবাস করে তারা মূলত গুলশান, বনানী, নিকেতন এন্ড দ্য ক্যান্টনমেন্ট এদিকের সমস্ত এলাকার যারা ধনী পরিবার আছে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। তাদের 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী এবং 7ম শ্রেণীর কর্মচারী হিসেবে তারা নিয়োগপ্রাপ্ত এবং নিয়োগ হয়ে কাজ করতে আছে। তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা তাদেরও দৃষ্টি আকর্ষণ করা উচিত যে তারা এই সুযোগ সুবিধাগুলো পায়। আর এইখানের লোক এটাও বুঝতে হইব যে কাকে মান্য করে কাকে গণ্য করে, তার উপরে লক্ষ্য উদ্দেশ্য রেখা এরকম লোক বাছাই করে তাদের দ্বারা কাজ করতে হইব, ভলান্টিয়ার করতে হবে। আসলাম নাম কামাইলাম, নাম কামায় লাভ নাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যাদের সম্মুখে ধারণা আছে, যারা এই কমিউনিটিকে গাইড দিতে পারে এবং যাদের কিছু আক্কেল বুদ্ধি আছে, তাদের মাধ্যমে সমন্বয় করতে হবে। বাংলাদেশকে আমরা বিক্রি করে দেই না, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় 15 লক্ষ রোহিঙ্গা যদি কোনো কাজকর্ম ছাড়া খাইয়া দাইয়া বাঁচতে পারে, আর এগুলা হচ্ছে বাংলাদেশের মূল কেন্দ্র ঢাকা গুলশানের মধ্যবর্তী স্থানেও বসবাস করে, তারা মানুষের এইখানে এরকম কোনো ক্লাইম নেই যে ক্লাইমের কারণে এইখানের আমাদের সোসাইটি এলাকার কোনো সমস্যা হয়, তাদের সব সময় সুযোগ সুবিধায় কাজ করে। যেই সরকার আছে সেই সরকারের পক্ষে এই জনগণ কাজ করে। উনি বলছে আমরা বাংলাদেশি। আরে আমরা তো বাংলাদেশি, আমরা কে গুলশানে থাকি, নদীর এপার আর ওপার। আপনি যদি শিল্পপতি হয়ে থাকেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কয় টাকা আছে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট চেক করলে পাওয়া যাবে। কতজন কোটিপতি আছেন এখানে, এতক্ষণ ত্রাণে, কম্বলে, খাবারে, ঔষধে ভরপুর হয়ে যাবার কথা। মাসবি 1500 পরিবার পড়লে মিনিমাম এখানে 4,500 বান টিন দরকার। আচ্ছা, এই টিনটা হইলে বড় ধরনের একটা উপকার হইব, টিন না হইলে কোনো উপকার নাই। জি, খাবার দাবার এটা 1 সপ্তাহ আপনারা দিয়া চলে যাবেন গা। এখানে 1500 বান, 1500 পরিবার হইলে যদি 1000 পরিবার হয়, 1000 পরিবার হইলে 3000 বান টিন লাগবে। আর যদি 1500 পরিবার হয় 4500 বান টিন লাগবে। আচ্ছা, এই টিন গুলা দরকার। আর এই টিন গুলা আমি চাই যে এরকম কিছু যেন না হয়, ডোর টু ডোর দেওয়া হইব। ডোর টু ডোর। এই আমি টিভি স্লিপ দিয়ে দিলাম, আপনি যে টিন নিয়ে আসবেন ওইখান থেকে না। আর সরকার স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিম গঠন করতে হবে 100 থেকে 300। স্পোর্টে আইসা কে এটা হইলো স্বপন মোল্লা, এই স্বপন মোল্লার বাড়িতে দাও। আর কয় রুম? 3 রুম, 3 রুমে 3 বান দাও। এইভাবে বন্টন করতে হইব, সঠিকভাবে যাচাই বাছাই করে, পরিসংখ্যান করে ডিস্ট্রিবিউশন করতে হবে, নাহলে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যাই হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ন্যূনতম লজ্জা যদি আপনাদের থেকে থাকে, আজকে আগুন লাগার কয় ঘন্টা হয়েছে? 36 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ,
কয় ঘন্টা হয়েছে আগুন লাগার? আরে 5 ঘন্টা না, দীর্ঘ 15 বছর কয় ঘন্টা হয়েছে আগুন লাগছে? 20 বছর কয় মানুষ ঘন্টা হয়েছে আগুন লাগছে? গ্যাস ব্যবহার করে আইছে। এই আগুনটা কিন্তু গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করা আমাদের করাইলের অধিবাসীরা সেইভাবে বুঝে না। হ্যাঁ। সর্বোচ্চ গেলে 40% লোক বুঝে, 60% লোক বুঝে না। তো আমাদের এই অঞ্চলের গ্যাসটা যেন কোনো কারণে বাধা বিঘ্ন না হয় হ্যাঁ। সেই দিকটাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ লিটন। লিটন দরকার পড়লে সরকারিভাবে গ্যাস দেন, রাজস্ব পাবেন। লিটন চমৎকার কথা বলেছে। একটি মানুষের বেঁচে থাকার জন্য যা যা লাগে, গ্যাস, পয় নিষ্কাশন, খাবার, পানি, ঔষধ এবং যা যা লাগে, এখানে বসত বাড়ি যা লাগে সরকার করতে বাধ্য। তোমরা আমার ট্যাক্সের টাকায় সরকার হইছো, তোমরা এই গরিব মানুষকে দেখে ঘৃণা করবা না। এই গরিব মানুষের ভোটে এক একজন এমপি মন্ত্রী হয়। অতএব মানুষের ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে গা। আমার কাছে এতটুকু তথ্য আছে বা আমি জানি যে একটা মানুষ ফিঙ্গার দিলে তাদের ভোটার আইডি কার্ড আইসা পড়ে। আমি চাই নির্বাচন কমিশনের অফিস থেকে, যেহেতু সামনে নির্বাচন, এরকম একটা ব্যবস্থা নেয়, এখানে একটা বুথ খুলবো, তাদের ফিঙ্গার দিব, তাদের ভোটার আইডি কার্ড আইসা পড়বো, প্রিন্ট করে খালি দিয়ে দিব। অবশ্যই জাস্ট নরমাল কাগজে প্রিন্ট করে দিলেই হইবো। এখন নির্বাচন কমিশনের বুথ খুলবেন, এখানে ওয়াসা থেকে খাবার পানি পাঠাবেন এবং পয় নিষ্কাশন, বাথরুম পুড়ে গেছে, এগুলো তৈরি করবার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসেন, সাহায্য সহযোগিতা এসে বসে থাকেন। এখানে আপনাদের চাকরি থাকবে না বলে দিলাম। আর কোন হারামজাদায় যদি মনে করেন করেল খাইয়া দিবেন, তাহলে আর চিন্তা আর যদি কেউ চিন্তা করেন, 3 লক্ষ লোক আছে, আরো 10 লক্ষ লোক নামার জন্য আর ready কেউ আছে। যদি চিন্তা করেন যে কোরাল উপদ্বীপে আগুন দিয়ে আমরা এখানে বহুতল মার্কেট বানাবো, টেংরি ভেঙে দেওয়া হবে। আজকে আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি, চিন্তা করবেন না, গ্রিন পার্টি বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো এখানে সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকল প্রকারের স্বাস্থ্য সুরক্ষা, বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। এদিকে আর কি ঘরবাড়ি পোড়ার রাস্তা কোন দিকে? কেয়াঘাট কোন দিকে? হ্যাঁ, এদিকে আরও আছে, আমরা একটু যাই দেখি। এখানে দেখি আমার বাসা কে আয় না, এই ঘরটি ভাড়া থেকে কে আয় না। ও ভালো দেখি, সামনে দিয়ে আসলাম কিন্তু ভিতর তো পড়ে গেছে। আরে সর্বনাশ চাচি, ও আমার চাচি, কি কি অবস্থা, পুরে টিন সব পুড়ে জল, মানে আই হ্যাঁ হ্যাঁ ঘরও পুড়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই সরকারের পক্ষ থেকে গান গাবা, গাও, তাতে গাও। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ের মধ্যে এখানে একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে যেন এখানে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়, এখানে ঘর ভাড়া দেওয়া হবে। আমার পরিবার যদি আমার সেল দিত, তাহলে আমি এই সমস্ত জায়গায় ঘর ভাড়া করে তোমাদের সাথে থাকতাম, এই গরিব মানুষের সাথে থাকতাম। তোমার নাম কি? নাম বলো। সিয়াম। হ্যাঁ, সামনে আসো সিয়াম, দেখে আসো, চলো। হ্যাঁ, এই তোমাদের গরিব মানুষের আমি একজন প্রতিনিধি। ভালো ইসলাম, এদিকে কি অবস্থা সিয়াম? জি, এই দেখো একদম টিন পুড়ে কি হয়ে গেছে দেখছো, মোয়া হয়ে গেছে, মোয়া। আর কোন কোন বাড়ি পড়ছে এদিকে সিয়াম? কাকি ভালো আছেন? এখানে হাঁটা যাচ্ছে না, এই কেউ খালি পায়ে হাঁটো না, খবরদার পা কেটে যাবে। খাওয়া দাওয়া করছো তোমরা? খাইছো? ঠিক আছে, তাহলে এই দেখেন এখানে কেউ খাও নাই? আহারে, তেঁতুল খাইছে। কিন্তু এখানে সরকারের আমরা বলেছি যে খাবার এবং চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র সব পাঠানোর জন্য। আমরা যেই পথে হাঁটছি সেটা শুধু পোড়া কয়লা দিয়ে হাঁটছি, তাই না? আপনাদের কি পড়েছে এটা? কোন খাবার টাবার কেউ এই পর্যন্ত দিতেছে ভিতরে? পাইতেছেন? খাবারে কষ্ট পাইতেছি না, কিন্তু আমাকে কম্বল কিছু শীত বস্ত্র চাচ্ছে। আপনাকে ভিডিও করব? কিছু শীত বস্ত্র উনি চাচ্ছেন, আর উনি জনগণের সামনে আসতে চাচ্ছেন না, কিন্তু আমরা এসেছি তাদের কাছে, এই সাধারণ মানুষের পাশে। তারা এখানে আধা কাঁচা আধা পাকা বাড়িঘর, যেগুলো টিন দিয়ে করা ছিল, সেগুলো পুড়ে গেছে, ভিতরের ফার্নিচার পুড়ে গেছে এবং অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। সরকার
কী ব্যবস্থা নিচ্ছেন সেটা জানবার অপেক্ষায় থাকবো। গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আমি রাজু আহমদ খান এখানেই লাইভ শেষ করছি।